আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সম্পাদকীয় অনুবাদ অনুষ্ঠানটিতে। আজকে আমরা গতকাল প্রথম আলোতে একটি কলাম ছাপা হয়েছিল। যে কলামটি ছিল আফগানিস্তান নিয়ে আঞ্চলিক রাজনীতিতে অস্থিরতা, এই নামে একটি কলাম ছাপা হয়েছিল এবং আমার কাছে মনে হয়েছে যে এই কলামটি শুধুমাত্র অনুবাদের জন্যই নয়, বরং এটা বিশেষ করে ৪১ লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলীর বিভিন্ন প্রশ্নের উত্তরে খুব কাজে আসতে পারে। বেশ কিছু মৌলিক তথ্য এখানে দেয়া আছে এবং বেশ কিছু চমৎকার বিশ্লেষণও এখানে দেয়া আছে। আমার মনে হয় যে এই অনুবাদটি করতে, করতে আপনাদের আপকামিং যেকোনো পরীক্ষার জন্য বিশেষ করে এখানে অনেকগুলো সাধারণ জ্ঞানের তথ্য আছে যেগুলো আপনাদের কাজে লাগবে এবং এই ধরনের কিছু জিওপলিটিক্যাল ইস্যুজ আছে, বিভিন্ন দেশের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্কগুলো আছে এগুলো আপনারা আরও ভালো করে অ্যানালাইসিস করতে পারবেন। তো চলুন তাহলে আমরা সময় নষ্ট না করে একটু দেখে নিই যে এই প্রবন্ধটিতে কি কি আছে, জাস্ট একটু ওভারভিউ দেওয়ার জন্য। তো দেখুন এই প্রবন্ধটি লিখেছেন হচ্ছে এম শাখাওয়াত হোসেন। আপনারা যারা প্রথম আলো নিয়মিত পড়েন তারা জানেন তিনি একজন নির্বাচন বিশ্লেষক এবং তিনি সাবেক সামরিক কর্মকর্তা এবং তিনি এসআইপিজির সিনিয়র রিসার্চ ফেলো। তো তিনি প্রতিনিয়তই প্রায়ই তিনি এরকম আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রথম আলোতে লিখে থাকেন। তো আজকে আমরা এই প্রবন্ধটি অনুবাদ করব এবং যদিও একটু সময় লাগবে, এই প্রবন্ধটি বেশ বড় এবং আমরা গুরুত্বের কথা বিবেচনা করে এই প্রবন্ধের পুরোটাই আমরা আজকে অনুবাদ করব। তো সবাইকে অনুরোধ করছি ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হবেন। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুবাদ। আজকে এই প্রবন্ধর প্রথম যেই টাইটেলটি ছিল তার নাম ছিল আফগানিস্তান নিয়ে আঞ্চলিক রাজনীতিতে অস্থিরতা। অর্থাৎ এই টাইটেলটা দেখেই বোঝা যাচ্ছে যে এই কলামটি বা এই প্রবন্ধটি আজকে কী বিষয়ের উপর লেখা হবে। অর্থাৎ আফগানিস্তান নিয়ে বলতে বোঝানো হচ্ছে যে বর্তমান সময়ে আফগানিস্তানে যা ঘটেছে আফগানিস্তান ইস্যুতে, সেই ইস্যুগুলো নিয়ে আঞ্চলিক রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে সেটা নিয়ে এখানে মূলত আলোকপাত করা হবে। তাহলে এটা অনুবাদটা দেখুন, আনরেস্ট ইন রিজিওনাল পলিটিক্স ওভার আফগানিস্তান। অর্থাৎ এই আঞ্চলিক রাজনীতিতে যে অস্থিরতাটা বিরাজ করছে সেটাই হচ্ছে এই প্রবন্ধের আলোচ্য বিষয়বস্তু। প্রখ্যাত সাংবাদিক মানে রিনাউন্ড জার্নালিস্ট এবং বৈদেশিক নীতি বিশেষজ্ঞ মানে হচ্ছে ফরেন পলিসি এক্সপার্ট টিম মার্শালের একটি বহুল পঠিত বই প্রিজনার্স অফ জিওগ্রাফি। তো এটা অনুবাদটা দেখুন, Prisons of Geography is a widely read book from renowned journalist and foreign policy expert Tim Marshall. টিম মার্শালের এই বইটি থেকে আপনারা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে রেফারেন্স দিতে পারেন। বইটিতে তিনি একটি দেশের এবং অঞ্চলের ভৌগোলিক অবস্থান কিভাবে জাতীয় ও আন্তর্জাতিক নীতিকে প্রভাবিত করে এবং ভূকৌশলগত অবস্থান মানে ভূকৌশলগত অবস্থান মিনস হচ্ছে জিও স্ট্র্যাটেজিক্যাল পজিশন, জিও স্ট্র্যাটেজিক্যাল যে পজিশন মানে তাদের ভূকৌশলগত যে অবস্থান নির্ণয় করতে অবদান রাখে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে দেখুন, ইন দ্য বুক, এই বইটিতে হি ডিসকাসড ইন ডিটেল হাউ দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন মানে তার যে ভৌগোলিক অবস্থান অফ এ কান্ট্রি অর এ রিজিয়ন ক্যান হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন ন্যাশনাল, কীভাবে একটি প্রভাব রাখতে পারে অন ন্যাশনাল মানে জাতীয় অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিসি অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক নীতিতে, অ্যান্ড প্লেইজ আ রোল ইন ডিটারমাইনিং জিওস্ট্র্যাটেজিক স্ট্যান্সেস। অর্থাৎ জিওস্ট্র্যাটেজিক স্ট্যান্সেস মানে হচ্ছে এখানে ভূকৌশলগত অবস্থান নির্ণয়ে, ডিটারমাইনিং মানে নির্ণয়ে বা নিরূপণে যে অবস্থান রাখতে পারে। একটি দেশের ভৌগোলিক অবস্থা এবং ভৌগোলিক উপাদান একটি দেশকে যেমন শক্তিশালী করতে পারে তেমনি অভ্যন্তরীণ নীতির কারণে দুর্বলও করতে পারে। তাহলে একটি দেশের জিওগ্রাফিক্যাল অবস্থা এবং ভৌগোলিক উপাদান, আমরা বলতে পারি যে জিওগ্রাফিক্যাল উপাদান বলতে এখানে আমরা জিওগ্রাফিক্যাল ফিচার্স, জিওগ্রাফিক্যাল ইনগ্রেডিয়েন্টস এগুলো বলতে পারি বা জিওগ্রাফিক্যাল এলিমেন্টস বলতে পারি। তাহলে অনুবাদটি দেখুন,
A country's geographical features and location can strengthen জোরদার করতে পারে strengthen it on the one hand একদিকে যেমন জোরদার করতে পারে and on the other অপরপক্ষে due to domestic policies this can weaken it too অর্থাৎ ডোমেস্টিক পলিসি মানে হচ্ছে অভ্যন্তরীণ নীতি বা ইন্টারনাল পলিসিস দিস ক্যান উইকেন ইট টু এটিকে দুর্বলও করে দিতে পারে দিস ক্যান উইকেন ইট টু ওকে তারপর দেখুন দুর্বলতার কারণে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ যা ভৌগোলিক অবস্থানের সঙ্গে সম্পৃক্ত ইত্যাদির কারণে ভৌগোলিক অভিশাপও হতে পারে ভৌগোলিক অভিশাপ মানে কি জিওগ্রাফিক কার্স তাহলে দিস উইকনেস এই দুর্বলতা মে রেন্ডার দ্য জিওগ্রাফিক লোকেশন অ্যান্ড ন্যাশনাল রিসোর্সেস ইনটু আ কার্স অর্থাৎ অভিশাপে পরিণত করতে পারে এ অঞ্চলের আফগানিস্তান এর অন্যতম দৃষ্টান্ত তাহলে ইন দিস রিজিয়ন আফগানিস্তান ইজ সাচ অ্যান এক্সাম্পল মধ্য এশিয়া মানে সেন্ট্রাল এশিয়া অ্যান্ড দক্ষিণ এশিয়া সাউথ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ দেশটি ইতিহাসে যা ঘটেছে আচ্ছা সংযোগস্থলে অবস্থিত মানে দেখুন দুইটা আপনারা স্যান্ডউইচ চিনেন তো না স্যান্ডউইচ কীরকম হয় উপরে একটা পাউরুটির এক ফালি পাউরুটি নিচে এক ফালি পাউরুটি মাঝখানে ভেজিটেবলস অর ফ্ল্যাশ অর সামথিং লাইক দ্যাট তো এখানে মিট যাই থাকুক না কেন এই মাঝখানে এটা কিন্তু সংযোগ স্থাপন করে তো স্যান্ডউইচ কথাটা যখন ইংরেজিতে ব্যবহার করা হয় যে স্যান্ডউইচ করা কোনো কিছুর মাঝখানে তো স্যান্ডউইচ করে রাখা মানেই হচ্ছে যে দুইটা অংশের মাঝখানে একটা অবস্থান সেটাকে স্যান্ডউইচ করা বা স্যান্ডউইচড পজিশনে আছে এরকম বোঝায় তো এখানে আমরা এই স্যান্ডউইচড এক্সপ্রেশনটা ইউজ করতে পারি যে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অর্থাৎ একদিকে মধ্য এশিয়া আরেকদিকে দক্ষিণ এশিয়া এর সংযোগস্থলে আপনারা ম্যাপ দেখতে দেখবেন যে সংযোগস্থলে কিন্তু আফগানিস্তান তো এটাকে তুলনা করা যায় যে একটা স্যান্ডউইচ করা অবস্থায় আছে উপরের ফালিটা যদি হয় মধ্য এশিয়া নিচেটা যদি হয় দক্ষিণ এশিয়া মাঝখানে হচ্ছে আফগানিস্তান তাহলে এই আফগানিস্তানের ভাগ্যে যা ঘটেছে তা ভৌগোলিক অভিশাপ ছাড়া আর কিছুই নয় তাহলে দেখুন অনুবাদটা কী করে করা যায় স্যান্ডউইচড বিটুইন সেন্ট্রাল এশিয়া অ্যান্ড সাউথ এশিয়া অর্থাৎ সেন্ট্রাল এশিয়া মধ্য এশিয়া এবং সাউথ এশিয়া দক্ষিণ এশিয়ার ঠিক মাঝখানে অবস্থিত আফগানিস্তানস জিওগ্রাফিক্যালি ভাইটাল লোকেশন আফগানিস্তানের যে ভৌগোলিকগতভাবে যে গুরুত্বপূর্ণ যে অঞ্চল হ্যাজ অনলি টার্ন ইন্টু এ কার্স ডাউন দ্য এজেস অফ হিস্ট্রি আচ্ছা কার্স ডাউন দ্য এজেস অফ হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাসের বিবর্তনে ক্রমান্বয়ে ইতিহাসের ভিত্তিতে আফগানিস্তানের ভূমিবিন্যাস এমনই যে এই দেশকে বসে রাখা বা দখলে রাখা সবসময়ই দুষ্কর দেখুন দ্য এলাপসড টেরেইন মানে হচ্ছে বিস্তৃত আফগানিস্তানের বিস্তৃত ভূখণ্ড অফ আফগানিস্তানের ভূমি হ্যাজ অলওয়েজ মেড ইট এটাকে সবসময় রেখেছে কি ইনভিনসিবল মানে হচ্ছে অপরাজেয় যেটাকে জয় করা যায় না বসে রাখা যায় না টু ব্রিং ইট আন্ডার সাবজুগেশন মিনস এটাকে পরাধীন করে রাখা বসে রাখা বা ইনফ্লুয়েন্স দিয়ে এটাকে ঢেকে রাখা এরকম করা যায় না যার কারণে এই দেশকে বলা হয় সাম্রাজ্যের সমাধি অর্থাৎ যার কারণে মানে রিজনেবলি মানে এই কারণেই দ্য কান্ট্রি ইজ মার্কড এই দেশটাকে বলা হয় বা মার্ক করা হয়ে থাকে অ্যাজ দ্য গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স দেখুন আধুনিক এই বর্তমানকালে বিভিন্ন নিউজ পেপারে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় কিন্তু গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স এই কথাটা খুব আসছে তো আমরা ধারণা করতে পারি যে আপকামিং এক্সামগুলোতে এই কথাটা খুব ভালোই কাজে দিতে পারে বা আপনার বিভিন্ন রেফারেন্সের মধ্যে বিভিন্ন কোটেশনের মধ্যে এই কথাগুলো ইউজ করতে পারেন এতে আপনাদের লেখার গুণগত মানটা বাড়বে এর সর্বশেষ প্রমাণ যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয় আচ্ছা সর্বশেষ প্রমাণ মানে কি মানে সাম্প্রতিক সময়ে যে প্রমাণ হয়েছে বা একেবারে অতি সাম্প্রতিক যে প্রমাণ সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয় আমরা যারা নিউজ পেপার পড়ি রীতিমতো খবর রাখি আমরা জানি যে যুক্তরাষ্ট্র তার যে সামরিক একটা অবস্থান ছিল আফগানিস্তানে তার যে সৈন্য সামন্ত ছিল সব কিছু তারা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে অলমোস্ট শেষের দিকে তো ইউনাইটেড স্টেটস স্ট্র্যাটেজিক ডিফিট মানে আমেরিকার যে স্ট্র্যাটেজিক ডিফিট মানে কৌশলগত যে পরাজয় অন মেইনল্যান্ড আফগানিস্তান ভূখণ্ডের উপরে ইজ দ্য লেটলি অ্যাডেড প্রুফ অর্থাৎ এটা অতি সাম্প্রতিক প্রমাণ আফগানিস্তানের পূর্ব প্রান্তে পাকিস্তান উত্তর পূর্বে ক্ষুদ্রতম সীমান্ত হলে ভূকৌশলগত গুরুত্বপূর্ণ সীমান্তে হলো ভূকৌশলগত গুরুত্বপূর্ণ চীনের অবস্থান অর্থাৎ পাকিস্তান ইজ সিচুয়েটেড টু দ্য ইস্ট অফ আফগানিস্তান পূর্ব দিকে ওয়ারেজ টু দ্য নর্থ ইস্ট মানে হচ্ছে উত্তর পূর্বে ইট শেয়ারস এ টাইনি এটা ক্ষুদ্রতম একটা বাট জিওগ্রাফিক্যালি সিগনিফিকেন্ট বর্ডার চায়না অর্থাৎ এটা ছোট কিন্তু ভূকৌশলগতভাবে বা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটা ছোট বর্ডার সীমান্ত শেয়ার করে কার সাথে চায়নার সাথে চীনের সঙ্গে ওয়াখান করিডোর নামক এই সীমান্ত কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ তাহলে একটা ছোট ভূখণ্ড অর্থে আমরা ইউজ করতে পারি কি দ্য স্ট্রিপ তাহলে দ্য স্ট্রিপ উইথ চায়নার সাথে যে ক্ষুদ্র ভূখণ্ড নোন এজ দ্য ওয়াখন করিডোর নামে যেটা পরিচিত
ইজ স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ কৌশলগতভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত অঞ্চলের সঙ্গে এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সংযোগের পথ। তাহলে কি দিস ইজ এ রোড লিঙ্কড টু চায়নাস মুসলিম মেজরিটি উইঘুর রিজিয়ন, অর্থাৎ মুসলিম অধ্যুষিত উইঘুর অঞ্চল অ্যান্ড চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এবং চীন পাকিস্তানের যে অর্থনৈতিক করিডোর আছে সেটাতে এটি সংযোগের একটি পথ। এই যোগাযোগ নেটওয়ার্ক কারাকোরাম হাইওয়ে নামে পরিচিত এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। আপনারা জানেন অলরেডি যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তারা এটা চালু করেছে চীন, পাকিস্তান এটাতে সক্রিয় অংশগ্রহণ করছে। তো এই যে যোগাযোগ নেটওয়ার্কটি এটা কারাকোরাম হাইওয়ে নামে পরিচিত, মানে এই নেটওয়ার্কটি পরিচিত কি নামে? কারাকোরাম হাইওয়ে। কারাকোরাম কি? একটা পর্বত শ্রেণী যেখানে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত ক্যাটু এই কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত, মনে রাখবেন। তো দিস কমিউনিকেশন, এই যোগাযোগ রোড, দিস কমিউনিকেশন রোড, এই যোগাযোগের রোড বা রাস্তা ইজ ফ্যামিলিয়ার অ্যাজ দ্য কারাকোরাম হাইওয়ে, এটা কারাকোরাম হাইওয়ে নামে পরিচিত, অ্যান্ড এ ক্রুশাল পার্ট অফ চাইনাস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অর্থাৎ চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বহুমুখী মহাসড়ক পাকিস্তানের আরব সাগরের তীরে চীনের নির্মিত গোয়াদার বন্দরকে যুক্ত করে। এই বহুমুখী সড়ক তার মানে কি হচ্ছে? এই দিস মাল্টিপারপাস হাইওয়ে, তাই না? বহুমুখী সড়ক, আমরা পদ্মা সেতুতে যে সড়কগুলো যুক্ত করা হয়েছে সেগুলো মাল্টিপারপাস হাইওয়ে, বা ইভেন পদ্মা সেতু নিজে একটি মাল্টিপারপাস ব্রিজ, মানে বহুমুখী সেতু। আরব সাগরের তীরে, আরব সাগরের তীরে মানে অ্যারাবিয়ান সি শোর, চীনের নির্মিত গোয়াদার বন্দরকে যুক্ত করে। তার মানে দিস মাল্টিপারপাস হাইওয়ে, এই এই বহুমুখী সেতুটি হ্যাজ কানেক্ট, দুঃখিত সেতুটি নয়, মানে মহাসড়কটি হ্যাজ কানেক্টেড গোয়াদার পোর্ট, যুক্ত করেছে গোয়াদার পোর্টকে, কনস্ট্রাক্টেড বাই দি চাইনিজ, চীন নির্মিত, অন দি আরাবিয়ান সি শোর ইন পাকিস্তান, তার আরব সাগর তীরে। দেখুন এখানে কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কনস্ট্রাক্টেড বাই দ্য চায়না কথাটার চাইতে, এখানে আপনার চায়না না লিখে চাইনিজ লিখবেন। অপরদিকে পাকিস্তানের প্রধান বন্দর করাচির সঙ্গে আফগানিস্তানের কান্দাহার সীমান্ত শহরের যুক্ততা রয়েছে, অর্থাৎ পাকিস্তানের প্রধান বন্দর, দ্য মেইন অথবা প্রাইম অথবা মেজর পোর্ট করাচি পাকিস্তানের। তাহলে দেখুন ইংরেজিটা, অন দ্য আদার হ্যান্ড পাকিস্তানস মেজর পোর্ট করাচি হ্যাজ কানেকশন উইথ আফগানিস্তানস কান্দাহার বর্ডার টাউন। অপর সীমান্তে যোগাযোগের পথ পাকিস্তানের খাইবার গিরিপথ, দ্য আদার বর্ডার হ্যাজ পাকিস্তানস খাইবার পাস। খাইবার গিরিপথ মানে হচ্ছে খাইবার পাস। ভূবেষ্টিত আফগানিস্তান ভৌগোলিক কারণে যোগাযোগ ব্যবস্থার জন্য পাকিস্তানের উপর নির্ভরশীল। উইং টু দ্য জিওগ্রাফিক্যাল রিজনস, অর্থাৎ ভৌগোলিক কারণে, অ্যাজ এ ল্যান্ডলকড কান্ট্রি, একটা ভূবেষ্টিত মানে চারদিকে অন্যান্য দেশ দিয়ে বেষ্টিত, কোনো নিজস্ব কোনো সাগর উপসাগর এরকম কিছু নেই, কোনো জলাভূমি নেই, এই কারণে এগুলোকে বলা হয় ল্যান্ড লকড কান্ট্রি। বিভিন্ন সময় পরীক্ষায় আসে যে ল্যান্ড লকড কান্ট্রি কোনগুলো, যেমন কাজাখস্তান আছে, আফগানিস্তান আছে, ভুটান আছে, নেপাল আছে, এই কান্ট্রিগুলো হচ্ছে ল্যান্ড লকড কান্ট্রি। আফগানিস্তান ডিপেন্ডস অন পাকিস্তান, পাকিস্তানের উপর ডিপেন্ড করে, নির্ভরশীল ফর ইটস কমিউনিকেশন, তার যোগাযোগের জন্য। আফগানিস্তানের পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, অর্থাৎ দ্য ওয়েস্টার্ন বর্ডার টু আফগানিস্তান, আফগানিস্তানের যে পশ্চিম সীমান্ত ইজ শেয়ার্ড উইথ ইসলামিক রিপাবলিক ইরান, তো ইসলামিক রিপাবলিক ইরানের সাথে এই বর্ডারটি রয়েছে। তারপর দেখুন ইরানের বন্দর চাবাহার, প্রায় প্রশ্নে আসতে দেখা যায় যে চাবাহার বন্দরটি কোথায়, তো ইরানের বন্দর চাবাহার পশ্চিম আফগানিস্তানের সঙ্গে নৌ যোগাযোগের পথ। ইরানস চাবাহার পোর্ট ইজ দ্য লিঙ্ক টু ওয়েস্ট আফগানিস্তান ফর মেরিটাইম কমিউনিকেশন, মেরিটাইম কমিউনিকেশন মানে হচ্ছে নৌ যোগাযোগ। চাবাহার কার্যত দুটি পৃথক বন্দরে বিভক্ত, অর্থাৎ চাবাহার ইজ ডিভাইডেড ইন্টু টু পোর্টস, অ্যাকচুয়ালি দুইটি মেজর পোর্টসে বিভক্ত। সেই মেজর পোর্টসগুলো কি লেখা আছে এখানে? ভূরাজনৈতিক গুরুত্বের কারণে এর লাগোয়া বন্দর শহীদ বেহেস্তির উন্নয়নে ভারত 2003 সালে উদ্যোগ নেয়। ডিউ টু দ্য জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্স, ভৌগোলিক গুরুত্বের কারণে ইন 2003 সালে ইন্ডিয়া ইনিশিয়েটিভ নেয় টু ডেভেলপ শহীদ বেহেস্তি অ্যান্ড অ্যাডজাসেন্ট পোর্ট টু চাবাহার, তো চাবাহারের সাথে সংযুক্ত বন্দর হিসেবে শহীদ বেহেস্তি ডেভেলপমেন্টে ভারত বিনিয়োগ করে, উদ্যোগ নেয়। চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এই উন্নয়ন কাজ ধীরগতিতে চলে, তো দ্য ডেভেলপমেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সড এ স্লো পেস, ধীরগতিতে চলে, ডিউ টু ইন্টারন্যাশনাল স্যাংশনস এগেনস্ট ইরান, ইন্টারন্যাশনাল যে নিষেধাজ্ঞা ইরানের এগেনস্টে সেটার জন্য। এই স্যাংশনের পরিবর্তে আপনারা এখানে এমবার্গো কথাটা ইউজ করতে পারেন, এমবার্গো মানে হচ্ছে নিষেধাজ্ঞা। 2016 সালের চুক্তি অনুযায়ী ইরান বন্দরে 16টি বার্থের মধ্যে একটি বার্থ ভারতকে পুরোপুরি ব্যবহারের জন্য অনুমতি দেয়। কে অনুমতিটা দেয়? ইরান দেয়। তাহলে অ্যাকর্ডিং টু 2016 এগ্রিমেন্ট, 2016 সালের চুক্তি অনুযায়ী ইরান অ্যালাউড ইন্ডিয়া টু এনজয় অল আউট ইউজিং ওয়ান অফ ইটস 16 বার্স। এই যে অল আউট ইউজিং মানে হচ্ছে সর্বাত্মক ব্যবহার, সম্পূর্ণ ব্যবহার, ওয়ান অফ ইটস 16 বার্স, তার 16টি বাথের একটি, অ্যাট দিস পোর্ট টু ইন্ডিয়া।
চাবাহারের শহীদ বেহেশতি আফগানিস্তানে যোগাযোগের একমাত্র পথ হিসেবে ব্যবহার করে আসছে। তার মানে চাবাহার শহীদ বেহেশতি হ্যাজ বিন ইউজড অ্যাজ দ্য অনলি কমিউনিকেশন লিঙ্ক উইথ আফগানিস্তান। ইরানের এই গুরুত্বপূর্ণ বন্দর ভারতকে আফগানিস্তানে তার উপস্থিতির বিকল্প পথ দিয়েছে। অপরদিকে পাকিস্তান তথা চীনের বিআরআই বন্দরকে ঘিরে রাখার কৌশলগত ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তাহলে এটার গুরুত্বপূর্ণ যে এই গুরুত্বপূর্ণ মানে অতি গুরুত্বপূর্ণ বন্দর, তাহলে দিস আটমোস্ট সিগনিফিক্যান্ট পোর্ট অফ ইরান হ্যাজ অফার্ড ইন্ডিয়াকে যে যা সুবিধাটা দিয়েছেন অল্টারনেটিভ ওয়ে, একটা বিকল্প পথ টু প্রুভ ইটস প্রেজেন্স, তার উপস্থিতি রাখতে ইন আফগানিস্তান, মানে তার আফগানিস্তানে তার যে উপস্থিতি রাখতে। তারপর দেখুন অপরদিকে কি হয়েছে, অন দ্য কন্ট্রারি, অপরদিকে পসিবলি সম্ভবত পাকিস্তান অ্যান্ড চায়না হ্যাভ প্ল্যান্স টু, পাকিস্তান এবং চায়নার কি পরিকল্পনা আছে, টু এনশিওর দ্য স্ট্র্যাটেজিক ইউজ অফ দ্য পোর্ট ফর বিআরআই পারপাস, অর্থাৎ পাকিস্তান এবং চীন তারা চাচ্ছে যে এই পোর্টটাকে বিআরআই পারপাসে ইউজ করতে, অর্থাৎ বিআরআইয়ের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের একটা সুবিধা দেওয়ার জন্য এই পোর্টটাকে ব্যবহার করতে চাচ্ছে। অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে যে এখানে মোটামুটি চীন এবং পাকিস্তান একদিকে, ভারত আরেকদিকে, অর্থাৎ তারা মোটামুটি একটা মুখোমুখি অবস্থানে, যেখানে ইরান কিছুটা নিউট্রাল অবস্থানে মনে হচ্ছে। ভারত আফগানিস্তানের দ্রুত বদলে যাওয়া ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অনেকটা বেকায়দায় রয়েছে। তার মানে ভারত রয়েছে বেকায়দায় কেন, এই আফগানিস্তানের ভূরাজনৈতিক অবস্থা পাল্টে যাওয়ার কারণে। তার ইট সিমস, এটা মনে হচ্ছে যে ইন্ডিয়া ফলস ইন্টু এ বিগ জিওপলিটিক্যাল জিওপার্টি, অর্থাৎ একটা ভূকৌশলগত একটা অস্থিরতা বা একটা বেকায়দায় রয়েছে, ওয়াইল ফেসিং দ্য সাডেন পলিটিক্যাল চেঞ্জেস, এই যে আকস্মিক একটা বা পরিবর্তন আফগানিস্তানে, সেটার জন্য ভারত কিছুটা বেকায়দায় রয়েছে। তারপর দেখুন চীন বর্তমানে ইরানের চাবাহার বন্দর উন্নয়ন এবং বন্দর থেকে মধ্য এশিয়া রেল যোগাযোগ তৈরির জন্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় যে চুক্তি হয়েছে তা ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই, এটাকে কিন্তু ভারত ভালো চোখে দেখছে না, কারণ ভারতের জন্য এটা একটা চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতির কারণ। তাহলে দেখুন দ্য রিসেন্ট এগ্রিমেন্ট ফর চায়না উইদিন দ্য স্কোপ অফ বিআরআই, the recent agreement for China within the scope of BRI to develop Iran's Chabahar port and for a railway route from the port to Central Asia does not offer a cozy room for India, অর্থাৎ চীনের জন্য এটা কোনো ভালো নিউজ না, কোনো ভালো মানে অস্বস্তিকর কোনো খবর না। ইরানে ভারতকে চীনের সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হচ্ছে, মানে ইরানের মধ্যে ইন্ডিয়া নাও হ্যাজ টু ফেস কম্পিটিশন উইথ চায়নার সাথে কম্পিটিশন করতে হচ্ছে। আফগানিস্তানের উত্তরে একসময়ের সোভিয়েত ইউনিয়নের অংশ ও বর্তমানে মুসলিম প্রধান তিন দেশ তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের অবস্থান। তারা ওয়ান্স সোভিয়েত ইউনিয়নস পার্ট, একসময়ের সোভিয়েত ইউনিয়নের পার্ট, অ্যান্ড নাও মুসলিম মেজরিটি, বর্তমানে মুসলিম অধ্যুষিত এলাকা। থ্রি স্টেটস, তিনটা দেশ, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান অ্যান্ড তাজিকিস্তান আর টু দ্য নর্থ অফ আফগানিস্তান। এগুলো কিন্তু সেন্ট্রাল এশিয়ার মানে মধ্য এশিয়ার দেশ। তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান আর টু দ্য নর্থ অফ আফগানিস্তান, মানে একেবারে আফগানিস্তান উত্তর দিকে। এই তিন দেশের মধ্যে তুর্কমেনিস্তান ছাড়া বাকি দুটি দেশ ভূবেষ্টিত, অর্থাৎ অ্যাকসেপ্ট তুর্কমেনিস্তান রেস্ট অফ দ্য কান্ট্রিজ আর ল্যান্ডলকড, বাকি দুইটা দেশ হচ্ছে ল্যান্ডলকড। তুর্কমেনিস্তান রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত, তুর্কমেনিস্তান ইজ অ্যাডেড টু রাশিয়ান ফেডারেশন। আফগানিস্তানের ভূরাজনৈতিক ঐতিহাসিকভাবে রাশিয়ার যুক্ততা রয়েছে এবং তাদের সে চেষ্টা অব্যাহত আছে। কেন যুক্ত রয়েছে সেটা আমরা সকলেই জানি। হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে রাশিয়া হ্যাজ কানেকশন উইথ আফগানিস্তান জিও পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড দেয়ার এন্ডেভর, তাদের যে সেই প্রচেষ্টা বা তাদের যে সেই চেষ্টাটা সেটা টু দ্যাট স্টিল প্রিভেলস, এবং তাদের সেই প্রচেষ্টা এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে, স্টিল প্রিভেলস এখনও দেখতে পাওয়া যায়। পাকিস্তানের সঙ্গে মধ্য এশিয়ার এসব দেশের বাণিজ্য পথ সরাসরি আফগানিস্তানের মধ্য দিয়ে সংযুক্ত, অর্থাৎ দ্য ট্রেড রুটস, বাণিজ্য পথগুলা অফ দোজ সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ, এই মধ্য এশিয়ার দেশগুলো আর ডিরেক্টলি কানেক্টেড টু পাকিস্তান থ্রু আফগানিস্তান, অর্থাৎ পাকিস্তানের সাথে সরাসরি যুক্ত কীভাবে, আফগানিস্তানের উপর দিয়ে। ওকে, তারপর দেখুন অপরদিকে ভারতের যোগাযোগের প্রধান মাধ্যম ইরান হয়ে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া, ওরদিকে ভারতের যোগাযোগের প্রধান মাধ্যম। অন দ্য আদার হ্যান্ড দ্য প্রাইম কমিউনিকেশন চ্যানেলস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দোজ কান্ট্রিজ পাস থ্রু ইরান, অর্থাৎ ভারতের সাথে ওই দেশগুলোর যে যোগাযোগ সেটা গেছে আবার ইরানের উপর দিয়ে। আফগানিস্তানের উত্তরে কয়েকটি প্রদেশে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান বংশোদ্ভূত আফগান জনগোষ্ঠীর বাস। তো দেয়ার আর আফগান পপুলেশনস অফ, সেখানে আফগান জনগোষ্ঠী আছে অফ তুর্কমেনিস্তানের মানে এদেরকে বলা হয় তুর্কস। তারপরে আছে আপনার উজবেকিস্তান, এগুলোকে বলা হয় উজবেক, অ্যান্ড তাজিকিস্তান, এদেরকে বলা হয় তাজিক, ইন দ্য নর্দার্ন প্রভিন্সেস অফ আফগানিস্তান, অর্থাৎ আফগানিস্তানের উত্তরে যে প্রদেশগুলো সেই প্রদেশগুলোতে এই জনগোষ্ঠীগুলোই বেশি। এদের মধ্যে বিখ্যাত উজবেক বংশোদ্ভূত নেতা আব্দুর রশিদ দোস্তাম এখনও প্রভাবশালী। আব্দুল রশিদ দোস্তাম, এ ওয়েল নোন ওয়ারিয়র অফ উজবেক অরিজিন, ইজ স্টিল পাওয়ারফুল। অপরদিকে উত্তরে বাঘ হিসেবে পরিচিত প্রয়াত আহমেদ শাহ মাসুদ ছিলেন তাজিক বংশোদ্ভূত কমান্ডার। তালেবান উত্থানের এক পর্যায়ে তৎকালীন তালেবান শক্তি তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
তাহলে besides Ahmed Shah Massoud, known as the Tiger of North, also a Tajik commander was allegedly killed, অর্থাৎ অভিযোগ রয়েছে মেরেছে, বাট প্রমাণিত নয়, by the Taliban forces when the Taliban were just emerging, যখন তালেবান শক্তি সঞ্চয় করছিল বা যখন তালেবানের উত্থান ঘটছিল। কাজী তালেবানের পুনরুত্থান এবং কাবুলে এককভাবে তালেবানের অথবা তালেবান প্রভাবিত সরকার গঠন নিয়ে এসব দেশ ও রাশিয়া শঙ্কিত। দ্যাট ইজ ওয়াই দিস কান্ট্রিজ, এই কারণে এইসব দেশগুলো অ্যাজ ওয়েল এজ রাশিয়া সহ আর অ্যাপ্রিহেনসিভ, মানে তারা শঙ্কিত সন্দিগ্ধ অ্যাবাউট দ্য রিসার্জেন্স অফ দ্য তালেবানের যে উত্থান অফ এ তালিবান গভর্নমেন্ট ইন কাবুল, যদি তালেবানের কোনো কাবুল সরকার প্রতিষ্ঠিত হয়, অর এ গভর্নমেন্ট ইনফ্লুয়েন্সড বাই দি তালেবান, অথবা যদি এমন কোনো গভর্নমেন্ট আসে যেটা তালেবান দ্বারা তারা প্রভাবিত। এই ব্যাপারটা নিয়ে এসব দেশগুলোও শঙ্কিত এবং রাশিয়াও শঙ্কিত। কারণ ইতিমধ্যে ইদানিংকালের বিভিন্ন নিউজ পেপারে আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণ রিফিউজি বা প্রচুর পরিমাণ ইভেন আফগানিস্তানের যে গভর্নমেন্টের যে আইন প্রয়োগকারী সংস্থা, তাদের যে সৈন্যবাহিনী, তারা পর্যন্ত ওই দেশগুলোতে পালিয়ে যাচ্ছে তালেবানের আক্রমণে, সেটাও আমরা বিভিন্ন নিউজ পেপারে দেখেছি। তো তাদের নিশ্চয়ই এই মধ্য এশিয়ার দেশগুলোর যথেষ্ট তাদের কারণ রয়েছে এই ব্যাপারে চিন্তিত থাকার। মিনওয়াইল, ইতিমধ্যে ইরান, রাশিয়া, চায়না, পাকিস্তান, ইউএস আর মেনটেনিং কমিউনিকেশন উইথ তালেবান, মানে ইতিমধ্যে এটা কি যে আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র বর্তমানে তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। তার মানে মিনওয়াইল ইরান, রাশিয়া, চায়না, পাকিস্তান অ্যান্ড দ্য ইউএস আর মেনটেনিং কমিউনিকেশন উইথ দ্য তালিবান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেহেতু একটি সমঝোতা হয়েছে, তাই এসব দেশ আফগানিস্তানে শান্তিপূর্ণ উপায়ে পরবর্তী সরকার গঠিত হবে। As there is an understanding with the US, there might be a peaceful installation of new government, নতুন একটা গভর্নমেন্ট এখানে স্থাপিত হতে পারে বা প্রতিষ্ঠিত হতে পারে ইন আফগানিস্তানে। আফগানিস্তানে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র, আফগানিস্তান এবং পাকিস্তান কূটনৈতিক গ্রুপ তৈরি করছে। অর্থাৎ তারা শুধু তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে তাই না, তারা একটা কূটনৈতিক গ্রুপও তৈরি করে ফেলছে। তাহলে দ্য ইউএস, আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান হ্যাভ ফর্মড আ ডিপ্লোম্যাটিক গ্রুপ উইথ এ ভিউ টু এস্টাবলিশিং, কি উদ্দেশ্যে? উইথ এ ভিউ টু এস্টাবলিশিং লং টার্ম পিস, অর্থাৎ দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আফগানিস্তান অ্যান্ড ইনক্রিজিং রিজিওনাল কমিউনিকেশন, এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাটাকে এটাকে বাড়ানোর জন্য। অন্যদিকে চীন, পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সম্পন্ন করে 5 দফা করণীয় নির্ধারণ করেছে। অন দ্য আদার হ্যান্ড, চায়না অ্যান্ড পাকিস্তান হ্যাভ হেল্ড এ ফরেন মিনিস্টার লেভেল মিটিং ওভার দ্য ফিউচার অফ আফগানিস্তান অ্যান্ড হ্যাভ ডিটারমাইন্ড 5 পয়েন্টস উইথ হুইচ টু প্রসিড। তাছাড়া 2016 সালে গঠিত চীন, পাকিস্তান, রাশিয়া গ্রুপও সক্রিয় রয়েছে। অলসো দ্য চায়না, পাকিস্তান আর রাশিয়া গ্রুপ ফর্মড ইন 2016 রিমেইনস অ্যাক্টিভ, এটাও সক্রিয় রয়েছে। লক্ষণীয় হচ্ছে আফগানিস্তানকে ঘিরে চীনের ভূরাজনীতির ও ভূকৌশলের যে পরিবর্তন হচ্ছে, তাতে ভারত আফগান নীতি সহ ভূকৌশলগত জটিলতায় পড়েছে। তাহলে লক্ষণীয় ব্যাপারটা কি? মিনওয়াইল ইন্ডিয়া ইজ ইন এ ডাইলেমা, একটা দুটানার মধ্যে আছে, ওভার ইটস আফগান পলিসি, তার আফগান পলিসি নিয়ে, অ্যান্ড আদার জিও স্ট্র্যাটেজিক, তা অন্যান্য যে ভূকৌশলগত কমপ্লিকেশনস, যে জটিলতাগুলো আছে, ডিউ টু চায়নার চেঞ্জ, চায়নার যে পট পরিবর্তন, মানে চায়নার যে অবস্থানটা এখন পরিবর্তন হয়েছে ইন ইটস আফগানিস্তান রিলেটেড জিও পলিটিক্স অ্যান্ড জিও স্ট্র্যাটেজি, অর্থাৎ আফগানিস্তান সম্পর্কিত ভূকৌশল এবং ভূকৌশলগত এবং ভূ রাজনৈতিক যে চীনের একটা পরিবর্তিত যে অবস্থান, সেটা ইন্ডিয়ার জন্য একটা মাথা ব্যথার কারণ, অথবা ইন্ডিয়াকে একটা দ্বিধাদ্বন্দ্বে ঠেলে দিয়েছে এই অবস্থাটা। বিশেষ করে দেখা যাচ্ছে চীন ও আফগানিস্তান অত্যন্ত সুপরিকল্পিতভাবে আফগানিস্তানকে ঘিরে কৌশল নিচ্ছে। স্পেশালি বিশেষভাবে ইট ইজ বিং অবজার্ভ, দেখা যাচ্ছে যে চায়না অ্যান্ড পাকিস্তান হ্যান্ডলিং দ্য আফগানিস্তান ইস্যু, চায়না এবং পাকিস্তান আফগানিস্তান ইস্যুটা হ্যান্ডেল করছে উইথ প্রফাউন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অর্থাৎ একটা গভীর একটা কৌশলগত একটা পরিকল্পনা নিয়ে তারা এটাকে হ্যান্ডেল করছে। 1973 সালে আফগান বাদশাহ জহির শাহকে সরিয়ে মোহাম্মদ দাউদের ক্ষমতা গ্রহণ ও সমাজতন্ত্র কায়েমের পর সেখানে অনেক রাজনৈতিক উত্থান পতন ঘটলেও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক তালেবান শাসনের 4 বছর, মানে 1996 থেকে 2001, এই সময়টা তালেবানের শাসন ছিল আর কখনো ভালো ছিল না। তাহলে দেখুন, এভার সিন্স মোহাম্মদ দাউদস টেক ওভার অফ স্টেট পাওয়ার, তো মোহাম্মদ দাউদ যখন স্টেট পাওয়ারটাকে তিনি করায়ত্ত করেন বাই ডিফিটিং আফগান কিং জহির শাহ, আফগান কিং জহির শাহ, মানে ইনি কিন্তু ছিলেন আফগান ডাইনেস্টির, মানে আফগান রাজবংশের সর্বশেষ রাজা ছিলেন জহির শাহ। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, বিভিন্ন পরীক্ষায় আসে। এবং 1973 সালে কিন্তু আফগানিস্তানের রাজতন্ত্রের পতন ঘটায় হচ্ছে যে মোহাম্মদ দাউদ, এবং তিনি তখন কিন্তু সমাজতন্ত্র কায়েম করেন। ইন 1973 পাকিস্তান রিলেশনস উইথ আফগানিস্তান হ্যাভ নেভার বিন গুড, কখনোই ভালো ছিল না, অ্যাকসেপ্ট শুধুমাত্র 1996 টু 2001 উইন্ডো ডিউরিং দ্য তালেবান রুল, অর্থাৎ তালেবান রুলের এই সংক্ষিপ্ত সময় ছাড়া পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক কখনোই ভালো ছিল না।
বর্তমান আশরাফ ঘানি সরকার ভারতের দিকে শুধু ঝুঁকেই নেই, বরং সব ধরনের সাহায্য সহযোগিতার বার্তা প্রকাশ করছে। দ্য প্রেজেন্ট আশরাফ ঘনি গভর্নমেন্ট, অর্থাৎ ওই যে ইউএস ব্যাকড যে গভর্নমেন্ট, মানে ইউএস এর প্রত্যক্ষ মদদে যে সরকারটি এখন আছে আফগানিস্তানের কাবুলে, আশরাফ ঘনি গভর্নমেন্ট নট অনলি লিনস টুয়ার্ডস ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার দিকে শুধু ঝুঁকেই নেই, বাট অলসো হ্যাজ এক্সপ্রেসড ইটস রেডিনেস ফর অল সোর্টস অফ কোঅপারেশন। মাত্র কয়েকদিনের আগেই দিল্লির আফগান রাষ্ট্রদূত ভারতের কাছে সামরিক সাহায্য চেয়েছেন। অনলি এ ফিউ ডেজ এগো, কিছুদিন আগেই দ্য আফগান অ্যাম্বাসেডর, আফগানিস্তানের রাষ্ট্রদূত ইন দিল্লিতে সউট মিলিটারি অ্যাসিস্ট্যান্স ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে সামরিক সাহায্য চেয়েছেন। আফগানিস্তানে তালেবানের পতনের পর ভারত সেখানে জলবিদ্যুৎ উৎপাদন, মহাসড়ক তৈরি, বিদ্যুৎ সঞ্চালন ও অন্যান্য অবকাঠামো নির্মাণে $3 বিলিয়ন খরচ করেছে। অর্থাৎ 2001 সালে যখন তালেবান পতন হয়, সে 9/11-এর পর, তখন থেকেই ইন্ডিয়া সেখানে প্রচুর বিনিয়োগ করেছে বিভিন্ন খাতে। তাহলে দেখুন এখানে, এভার সিন্স দ্য ফল অফ তালেবান ইন আফগানিস্তান, ইন্ডিয়া ইনভেস্টেড $3 বিলিয়ন দেয়ার ইন হাইড্রো ইলেকট্রিসিটি, অর্থাৎ হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেশন, জলবিদ্যুৎ তৈরি বা উৎপাদন, হাইওয়ে কনস্ট্রাকশন, মহাসড়ক তৈরি, পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ তাদের যে বিদ্যুৎ সঞ্চালন এবং অন্যান্য অবকাঠামো তৈরিতে বিনিয়োগ করেছে। আফগানিস্তানের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে যে বিনিয়োগের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত, স্বাভাবিক। Owing to the present state of Afghanistan, the future of that investment is now uncertain. কি হবে কেউ জানে না। অপরদিকে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এখন বৈরিতার পর্যায়ে গিয়ে ঠেকেছে। In the meantime, adversities between China and India has reached a new height of animosity. বিভিন্ন কারণ আছে, আমরা জানি যে বিভিন্ন ইস্যুসগুলো হয়েছে চীনের সাথে ইন্ডিয়ার গত বছর। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর চীন ভারতের লাদাখ সহ পূর্বে অরুণাচল সীমান্তে সেনা তৎপরতা বাড়ালে ভারত তা মোকাবেলায় 50,000 সেনা মোতায়েন করেছে বলে জানা যায়। After the conflict in the Galwan Valley in 2020, China stepped up the military promptness, অর্থাৎ মিলিটারি অ্যাক্টিভিটি বা মিলিটারি তৎপরতা, প্রম্পটনেস মানে তৎপরতা বাড়িয়েছে along the Ladakh and Arunachal borders, অর্থাৎ লাদাখ বাড়িয়েছে। ইন রেসপন্স টু দ্য ফেনোমেনন, এই ঘটনার ইন রেসপন্স টু দ্য ফেনোমেনন, অর্থাৎ এই ঘটনার জবাবে চায়না কি করেছে? অ্যাপারেন্টলি ইন্ডিয়া হ্যাজ ইন্ডিয়াটা কি করেছে? ইন্ডিয়া হ্যাজ ডেভেলপড 50,000 ট্রুপস ইন দিস এরিয়াস, অর্থাৎ ইন্ডিয়া সেখানে ডেপ্লয় করেছে, মানে মোতায়েন করেছে 50,000 সৈন্য মোতায়েন করেছে এই এরিয়াগুলোতে। ভারতের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। তো ইন্ডিয়াস সাচ এন্ডেভার ইজ ব্যাকড বাই ইউএস, অর্থাৎ এটা যুক্তরাষ্ট্রের সমর্থনই হচ্ছে। সুতরাং আফগানিস্তান ইস্যুতে ভারতকে শুধু পাকিস্তান বা তালেবান নয়, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অনেক শক্তিশালী চীনের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। সো ওয়াইল ডিলিং উইথ আফগানিস্তান ইস্যু, ইন্ডিয়া ইজ নট জাস্ট হ্যাভিং টু ফেস পাকিস্তান অ্যান্ড দ্য তালিবান, বাট ইজ অলসো ফেসিং স্টার্ন কম্পিটিশন, মানে ব্যাপক, মানে একটা শক্ত প্রতিযোগিতা উইথ দ্য ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি পাওয়ারফুল চায়না, অর্থাৎ অর্থনৈতিক এবং সামরিকভাবে শক্তিশালী ভারতের চেয়ে অন্তত বেশি শক্তিশালী চায়নাকে মোকাবেলা করতে হচ্ছে। চীন আফগানিস্তানে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য এবং তালেবানের মতে চীন আফগানিস্তানের বন্ধু, অর্থাৎ চায়না ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ সাইডস ইন আফগানিস্তান। তালেবান কনসিডার্স চায়না অ্যাজ এ ফ্রেন্ড অফ আফগানিস্তান, অর্থাৎ তালেবান চীনকে আফগানিস্তানের বন্ধুই মনে করে। চীনের আশু উদ্দেশ্য আফগানিস্তানের উন্নয়নে ব্যাপক অংশগ্রহণ এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে দেশটিকে যুক্ত করা। তাহলে চীনের আশু উদ্দেশ্য মানে হচ্ছে চীনের যে আপকামিং, তাদের যে এইম বা তাদের যে লক্ষ্য এই অঞ্চলটাতে, সেটা কি চাইনাস ইমিডিয়েট এইম, তাদের যে আসন্ন লক্ষ্য ইজ এক্সটেন্সিভ পার্টিসিপেশন ইন আফগানিস্তানস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস অ্যান্ড লিঙ্কিং দ্য স্টেট উইথ দ্য চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, অর্থাৎ ভারতের যেই অলরেডি ভারতের যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলোকে বাইপাস করে দিয়ে চীন নিজেই সেখানে অনেক বেশি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নিতে চাচ্ছে। এটা অবশ্য চীনের স্বার্থেই, চীন এবং পাকিস্তান তাদের যে ইকোনমিক করিডোরটি আছে সেটা ডেভেলপমেন্টের জন্যই। চীনের অর্থলগ্নি রয়েছে আফগান তামা খনিতে এবং লোহা ও সিরামিক খনিতে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অলরেডি চীন হেভিং ইনভেস্টমেন্ট ইন আফগান কপার মাইন্স, চায়না এইমস এট ইনভেস্টিং মোর ইন আয়রন অ্যান্ড সিরামিক মাইন্স দেয়ার, অর্থাৎ অলরেডি তারা যেখানে কপার তামা খনিতে তারা ইনভেস্টমেন্ট করেছে, বিনিয়োগ দিয়েছে এবং পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় লোহা এবং সিরামিকের যে খনিগুলো আছে সেখানেও তারা বিনিয়োগ করার সম্ভাবনা রয়েছে। আফগানিস্তান যুক্তরাষ্ট্রের উপস্থিতির সমাপ্তির পর যে দেশটি সেখানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে সেটি হচ্ছে চীন। তাহলে আফটার দ্য টোটাল পোল আউট অফ ইউএস প্রেজেন্স, অর্থাৎ যখন আমেরিকার একেবারে এখান থেকে সরে যাবে আফগানিস্তান থেকে, চায়না অ্যালোন উইল হ্যাভ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স দেয়ার, অর্থাৎ চায়নার একচ্ছত্র আধিপত্য সেখানে প্রতিষ্ঠিত হবে, এটা সবাই বুঝতে পারছেন। চীনের অর্থনৈতিক লগ্নির সঙ্গে পাল্লা দেওয়ার মতো আর কোনো দেশ নেই। নো আদার কান্ট্রিজ হ্যাজ দ্য স্ট্রেংথ, আর কোনো দেশের এই সামর্থ্য নেই টু কম্পিট উইথ চাইনাস ইকোনমিক ইনভেস্টমেন্ট, অর্থাৎ চায়নার যে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট চায়না যেই লেভেলে করতে পারবে সেই লেভেলে তাকে টেক্কা দেওয়ার মতো কোনো কম্পিটিটর, অর্থাৎ তাদের কোনো প্রতিদ্বন্দ্বী আপাতত এই রিজনে নেই। তালেবান যেন চীনের কোনো গোষ্ঠীকে মদত না দেয় সেটাই চীনের একমাত্র বিবেচনার দিক, অর্থাৎ চীন একমাত্র কোন ব্যাপারটা নিয়ে তারা উদ্বিগ্ন, সেটা হচ্ছে চায়না তালেবান মে ইনস্টিগেট
তালিবান মে ইনস্টিগেট গ্রুপস, অর্থাৎ ইন্ধন দিতে পারে বা সেখানে মদত দিতে পারে উইদিন চায়না, চায়না যে বিভিন্ন গ্রুপগুলো আছে সেগুলোতে, ইজ দ্য অনলি কনসার্ন অফ চায়না। চায়নার একমাত্র সংশয়ের ব্যাপার হচ্ছে এটা। তো তালেবান এক্ষেত্রে কি বলেছে দেখুন, তালেবান নেতৃত্ব ইতিমধ্যে চীনকে আশ্বস্ত করেছে যে উইঘুর চীনের অভ্যন্তরীণ বিষয়। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তালেবান কিন্তু চীনের এই উইঘুর ব্যাপারটা নিয়ে চিন্তিত নয়। ইতিপূর্বে আমরা দেখেছি পাকিস্তানও সেটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা দেখায়নি। অর্থাৎ চীনের সাথে আসলে দৃশ্যত আফগানিস্তানের কোনো সংকট হওয়ার কোনো সম্ভাবনাই ভবিষ্যতে নেই। Meanwhile, the Taliban leadership has already assured China that the Uyghur issues is its internal matter. এই অঞ্চলের দ্রুত বদলে যাওয়া ভূরাজনীতিতে চীন ও পাকিস্তান এ পর্যন্ত অত্যন্ত সাবধানী পথ অবলম্বন করেছে। China and Pakistan are pursuing cautiously towards the rampant changing scenario of the region. বাংলাদেশ এখন হয়তো পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে, তবে ব্র্যাকের মাধ্যমে আফগানিস্তানের উন্নয়নে ২০ বছর ধরে দু একটি ঘটনা ছাড়া নির্বিঘ্নে কিন্তু বাংলাদেশ কাজ করছে। তাহলে দেখুন, অ্যাপারেন্টলি বাংলাদেশ ইজ স্টিল ইন দ্য অবজারভেশন স্টেজ বাট হ্যাজ বিন ওয়ার্কিং দেয়ার থ্রু ব্রেক ওভার দ্য পাস্ট 20 ইয়ার্স অ্যাট এ স্ট্রেচ, মানে একটানা, এক্সেপ্ট ফর এ কাপল অফ আইসোলেটেড ইনসিডেন্টস। কিছুমাত্র একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বেশ ভালোভাবে 20 বছর ধরে কাজ চলে আসছে। তো দেখুন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বাংলাদেশের যে প্রেজেন্স আফগানিস্তানে সেটা একেবারেই মামুলি একটা ব্যাপার, মানে একটা এনজিও মাত্র সেখানে প্রেজেন্স থেকে সেখানে বিভিন্ন আর্থসামাজিক উন্নতি ঘটানোর চেষ্টা করছে ব্র্যাক। এটা একদিক থেকে ঠিক যে এটা দিয়ে খুব বাংলাদেশ সরকার যে সেখানে খুব বেশি ইনফ্লুয়েন্স রাখবে, কিছু করতে পারবে, ব্যাপারটা তাও নয়। কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু একেবারে যে আর্থসামাজিক অবস্থাটাকে যে একটা বাংলাদেশের প্রেজেন্স, সেটা কিন্তু উড়িয়েও দেওয়া যায় না। ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে বাংলাদেশের এই গুরুত্বটাকে হয়তো, এই প্রেজেন্সটাকে ইভেন চীন যদি বাংলাদেশের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখতে পারে, তাহলে চীন কিন্তু এই ব্যাপারটা সেখানে ইউজ করতে পারবে। হয়তো এই পথ ধরেই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের সরকারি বেসরকারি উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। ইফ পিস ইজ রিয়েলি এস্টাবলিশড ইন আফগানিস্তান, পারহ্যাপস ইট উইল পেভ দ্য ওয়ে, এটা পথ তৈরি করে দিবে ফর বাংলাদেশ টু এনশিওর গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট প্রেজেন্স। অর্থাৎ এই ব্র্যাকই কিন্তু বাংলাদেশকে একটা চমৎকার সুযোগ এনে দিতে পারে সামনে, যদি শান্তি প্রতিষ্ঠিত হয়। মধ্য এশিয়ায় যোগাযোগ বাড়ানো বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে। স্টেপিং আপ কমিউনিকেশন, মানে যোগাযোগ বাড়ানো উইথ সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়ার সাথে, উইল বি বেনিফিশিয়াল ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য উপকারী হবে বরং। আফগানিস্তানের বর্তমান সমস্যা সংঘাত নয়, শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে, সেটাই আমাদের প্রত্যাশা। উই হোপ দ্য প্রেজেন্ট প্রবলেমস অফ আফগানিস্তান উইল বি রিজলভড ইন এ পিসফুল ওয়ে ইনস্টেড অফ ভায়োলেন্স। তো এই ছিল আজকের পুরো প্রবন্ধটা। আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করেছি, যেহেতু এটা একটা বেশ বড় একটা প্রবন্ধ। তো আপনারা এই ভিডিওটি দেখবেন, আর যেখানে আপনাদের বুঝতে সমস্যা পজ করে দেখবেন। আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা মতামত দেওয়ার মতো কিছু থাকে, আপনারা অবশ্যই এখানে কমেন্ট করতে পারেন। তো আজকে এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন। আমাদের নিশ্চয়ই পরবর্তী কোনো অনুবাদে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।